প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে শুনতে এবং দেখতে আমাদের শূন্যতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। আয়রা কি ভয়টাই না পেয়েছিল। ভাবলেই নীলের হাসি পাচ্ছে। আয়রার কথা মনে পড়তেই নীলের অস্থিরতা বেড়ে যায়, সাথে হার্টবিট দ্রুত ওঠানামা করতে থাকে। নীলের পুরো শরীর দিয়ে শিহরণ বয়ে যাচ্ছে। নীল বুঝতে পারল না তার সাথে ঠিক কী হচ্ছে। আমার এমন কেন লাগছে? কেন আমি এত অস্থির হচ্ছি? কেন ঘুমোতে গেলে ওর মুখটা ভেসে উঠছে? আমার আমার সাথে কেন এমন হচ্ছে? নীলের এতটা অস্থির লাগছে যে নীল আর ঠিকভাবে বসে থাকতে পারছে না। এতটা অস্থির নীলের আর কখনো হয়নি। নীলের কপালও বিন্দু বিন্দু ঘাম এসে জড়ো হয়েছে। নীল আর বসে থাকতে পারলো না, উঠে পায়চারি করতে লাগলো আর আয়রার কথা ভাবতে লাগলো। নীল পায়চারি করতে করতে আবার বসে পড়ল। বসে বসে নীল ভাবতে লাগলো, আমাকে ভুলে গেলে চলবে না আমার অতীতের কথা। আমার একটাই লক্ষ্য, তিলে তিলে আরমান খানকে শেষ করে দেওয়া। আর আমি আমার লক্ষ্যে অটল থাকবো। আমি আমার মা বাবা বোনের মৃত্যুর প্রতিশোধের নেশাগ্রস্ত থাকবো। চোয়াল শক্ত করে কথাগুলো বলে নীল। নীল একটু সময়ের জন্য ভুলে গিয়েছিল নিজের অতীতের কথা, ভুলে গিয়েছিল নিজের প্রতিশোধের কথা। নীল ভুলে গিয়েছিল সে একজন সাইকো। নীল এসব ভাবতে ভাবতেই চেয়ারে বসা অবস্থায় যখন যে ঘুমিয়ে পড়ে টেরও পায় না। সকালে নীলের ঘুম ভাঙে জুইয়ের ডাকে। জুই নীলকে বাহিরে ঘুমোতে দেখে নীলের কাছে এসে নীলকে ডাকে। ভাই। এক ডাকেই নীলের ঘুম ভেঙে যায়। নীল চোখ খুলে সামনে জুইকে দেখতে পায়। নীলকে চোখ খুলতে দেখে জুই বলে ওঠে, ভাই বাইরে ঘুমিয়েছিস কেন? নীল চোখ মুখ ডলতে ডলতে বলে, ঘুম আসছিল না, তাই বাইরে এসে বসি। যা ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা রেডি করছি। এই বলেই জুই চলে যায়। নীল উঠে রুমে চলে আসে, তারপর ফ্রেশ হতে চলে যায়। ডাক্তার আহমেদ মির্জা অপারেশন শেষ করে বেরিয়ে নিজের কেবিনে আসলেন। তারপর সব কিছু ঠিকঠাক করে বেরিয়ে গেলেন। আজ তার হাফ ডিউটি। আজকে আর সারাদিন কাজ করতে হবে না তাকে। সে বেরিয়ে আসতেই ড্রাইভার গাড়ি এগিয়ে নিয়ে আসে। ডক্টর মির্জা গাড়িতে উঠে বসে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, ড্রাইভার, এখন বাসায় চলো, বাসায় কিছু কাজ আছে। ড্রাইভার কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। ড্রাইভার নিজের মতো করে গাড়ি চালাচ্ছে। ডক্টর মির্জা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। একটু পর ডক্টর মির্জা খেয়াল করলো ড্রাইভার গাড়ি উল্টো দিকে নিয়ে যাচ্ছে। তার বাসায় যেখান দিয়ে যেতে হয় তার বিপরীত দিক দিয়ে নিয়ে যাচ্ছে। ড্রাইভারের হঠাৎ কি হলো? পথ ভুলে গেল নাকি? কথাটা ভেবে মির্জা সাহেব বলে, এদিক দিয়ে কোথায় যাচ্ছ? পথ ভুলে গেলে নাকি? ডক্টর মির্জার কথা শুনে ড্রাইভার কিছু বলে না। ড্রাইভার আগের ন্যায় নিজের মতো করেই গাড়ি চালাচ্ছে। ডক্টর মির্জা ভাবে ড্রাইভার হয়তো তার কথা ঠিক মতো শুনতে পায়নি, তাই ডক্টর মির্জা এবার একটু শব্দ করেই বলল, তোমাকে কি বলছি শুনতে পাচ্ছ না? এদিক দিয়ে কোথায় যাচ্ছ? গাড়ি ঘোরাও। ড্রাইভার যেন ডক্টর মির্জার কোনো কথা শুনতেই পেল না। মনে হচ্ছে সে কানে কম শোনে বা বুধির। ড্রাইভার আগের ন্যায় গাড়ি চালাচ্ছে। ড্রাইভারের আচরণে এবার ডক্টর মির্জার রেগে যায়। সে এবার ড্রাইভারকে কথা শুনিয়ে বলে, তোমাকে কি বলছি শুনতে পাওনি? আমার বলার পর কোন সাহসে এখান দিয়ে নিয়ে যাচ্ছ? তাড়াতাড়ি গাড়ি ঘোরাও, এদিক দিয়ে চলো, না হলে ঘাড় ধাক্কা দিয়ে চাকরি থেকে বের করে দিব। এবারও ড্রাইভার যেন তার কোনো কথা শুনতেই পেল না। এবার ড্রাইভারের আচরণে বিরক্ত হলো ডক্টর মির্জা সাহেব। মির্জা সাহেব উঠে একটু সামনের দিকে উপর হয়ে ঝুঁকে ড্রাইভারকে পেছন থেকে ধাক্কা দেয়। ড্রাইভার ডক্টর মির্জার দিকে ঘুরে তাকাতেই ডক্টর মির্জা সাহেব এক ফালে নিজের সিটে গিয়ে পড়ে। যে মানুষটিকে ড্রাইভিং সিটে দেখছে সে তার ড্রাইভার নয়। ড্রাইভিং সিটে যে মানুষটি বসে আছে সে নীল। নীলকে দেখা মাত্রই ডক্টর মির্জার সমস্ত শরীর ভয়ে তিক্ত হয়ে যায়। ডক্টর মির্জা তোতলাতে তোতলাতে বলে, তুমি? নীল গাড়ি ড্রাইভ করতে করতে ডক্টর মির্জা সাহেবের দিকে তাকিয়ে শয়তানি হাসি হেসে বলে, হ্যাঁ আমি। ডক্টর মির্জা ভয় পেয়ে যায় নীলকে এভাবে দেখে। সে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে যাওয়ার উদ্দেশ্যে গাড়ির দরজায় হাত রাখা মাত্রই তার হাতে গুলি করে দেয় নীল। ডক্টর মির্জা হাত ঝাড়ি দিয়ে সরে আসে। সে হাত চেপে ধরে ভয়ে হাত নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। নীল বন্দুকটা পাশে রেখেই বলে, ডক্টর আহমেদ মির্জা, চুপচাপে ভেবে বসে থাকো। পালিয়ে যাওয়া বা চালাকির চেষ্টা করলে তার পরিমাণ কতটা ভয়াবহ হবে তা কল্পনাও করতে পারবে না। ডক্টর আহমেদ মির্জা হাত চেপে ধরে রক্ত বন্ধ করতে, কিন্তু তা কি আর সম্ভব? এদিকে ব্যথাও জান বেরিয়ে যাচ্ছে তার, আবার বয়সও হয়েছে। নীল আহমেদ মির্জার দিকে একটা রুমাল দিয়ে বলে, হাতটা বেঁধে নাও, ভেবো না তো তাড়াতাড়ি তোমাকে মেরে ফেলবো। বলেই নীল আবার ড্রাইভিংয়ের নজর দেয়। ডক্টর মির্জা রুমালটা হাতে বেঁধে নেয়, তারপর চুপচাপ বসে থাকে। ভয়ে তার মুখ থেকে কথা বের হচ্ছে না।
সে অনুমান করতে পারছে তার সাথে কি হতে চলেছে। চলুন এবার আমরা জানি আসলে হয়েছেটা কি। এই সেই ডাক্তার আহমেদ মির্জা যে আরমান খানের সাথে হাত মিলিয়ে নীলের বোনের পোস্টমর্টেম রিপোর্ট পাল্টে দিয়ে নকল রিপোর্ট দিয়েছিল। সেদিন টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিয়েছিল আরমান খানের কাছে। আর এই ডাক্তার মির্জার কারণে সেদিন সবার সামনে মরে যাবার পরও কলঙ্কের দাগ নিয়ে মরতে হয়েছে। এরপর থেকে আরমান খানের সাথেই তার ওঠা বসা। ডক্টর মির্জার ড্রাইভারকে নীল সরিয়ে দিয়ে ড্রাইভার সাজে নীল। আর মির্জা সাহেব তাড়াহুড়ো করে আশায় তা খেয়াল না করেই গাড়িতে উঠে বসে। সেভাবে তার ড্রাইভারই, কেননা সে নীলের মুখ দেখতে পায়নি। আর এখন যখন দেখতে পেল তখন ভয় শেষ। নীল ডক্টর মির্জাকে নিজের বাংলোতে নিয়ে আসে। তারপর মির্জা সাহেবের হাত পা বেঁধে রাখে। একটু পর নীল আসে তার সামনে। সে ভয় রীতিমতো কাঁপছে। নীল তার কাছে এগিয়ে সে একটা চেয়ার টেনে বসে। তারপর হাতে একটা ধারালো ছুরি নিয়ে খেয়াল করতে করতে বলে, মিস্টার মির্জা আহমেদ, ওয়েলকাম টু মাই হোম। ডক্টর মির্জা নীলের দিকে তাকিয়ে আঁতকে ওঠেন নীলের হাতে ধারালো অস্ত্র দেখে। ডক্টর মির্জা কিছু বলার আগেই নীল বলে, ডক্টর মির্জা, তোমার ভুলের কি সাজা দেব তুমিই বলো। ডক্টর মির্জা সাজার কথা শুনে এবার ঘাবড়ে যায়। নীলের সাজা মানে নির্মম ও ভয়ঙ্কর সাজা। সে কথা মনে করতে সে কেঁপে ওঠে। সে ভয় তোতলাতে তোতলাতে বলে, আমি কিছু করি নাই, আমাকে ক্ষমা করে দাও। নীল আগের ন্যায় হাতের মাঝে ধারালো অস্ত্র হাতে নিয়ে আর এক হাত দিয়ে ডক্টর মির্জার ডান হাতটা ধরে নাড়াচাড়া করতে করতে বলে, ক্ষমা? এই হাত দিয়েই তো আমার বোনকে কলঙ্কিত করেছিস। বলেই নীল ডক্টর মির্জার ডান হাতের একটা আঙ্গুল কেটে ফেলে। ডক্টর মির্জা হাত ধরে দাপাদাপি করতে শুরু করে দেয়। রক্তে তার হাত পুরো মেখে গিয়েছে। নীল চুপ করে বসে আছে। ডক্টর মির্জা হাত ধরে চিৎকার করেছে। নীল ইশারা করতে একজন নীলের হাতে ব্যান্ডেজ পেপার আর ওষুধ এগিয়ে দেয়। নীল নিজের হাতে ডক্টর মির্জার হাত ব্যান্ডেজ করে দেয় ওষুধ দিয়ে। তারপর নীল বলে, ডক্টরও ধারালো অস্ত্র ব্যবহার করে আর সাইকো ধারালো অস্ত্র ব্যবহার করে, কিন্তু ডক্টর আর সাইকোর মধ্যে পার্থক্য কি জানো? ডক্টর অস্ত্র ব্যবহার করে কারো প্রাণ বাঁচাতে, আর সাইকো অস্ত্র ব্যবহার করে কারো প্রাণ নিতে। যদি কোনো ডক্টর অস্ত্র ব্যবহার করে কারো প্রাণই নিয়ে নেয়, তাহলে সাইকোর কি করা উচিত? নীলের এমন কথা শুনে ডক্টর মির্জার বুক কেঁপে উঠে ভয়। সে নীলের কাছে অনুনয় করে বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। নীল রহস্যময় হাসি হাসে। হাসিতে কোনো শব্দটুকু নেই। নীল হাতের ধারালো ছুরিটা নাড়াচাড়া করতে করতে বলে, ভুল? সেদিন মনে হয়নি ভুল হচ্ছে? এটা যদি ভুল হয় আমি তাহলে ক্ষমা করে দিতে পারি, তবে একটা শর্তে। আমার কাছে আমার মা বাবাকে ফিরিয়ে দাও, আমার বোনের সম্মান ফিরিয়ে দাও। পারবে দিতে? কথা দিচ্ছি তোমাকে নিজের হাতে বাসায় রেখে আসবো, তোমার ক্ষতি করার চিন্তা মাথাতেও আনবো না। ডক্টর মির্জা কথার জালে ফেসে গেছে। সে অতীতের যেই ভুল করেছে আজ তার মাসুল গুনতে হচ্ছে। মৃত্যু মানুষকে কখনো ফিরিয়ে আনা যায় না, তেমনি হারানো সম্মানও ফিরে পাওয়া যায় না। সেদিন যে ভুল করেছে তার পক্ষে সাজা পাওয়াটা স্বাভাবিক। সে নীলের কাছে অনেক অনুনয় করে কান্না করে, কিন্তু নীল তার কোনো কথা কানে না নিয়ে বলে, যখন পারবে না আমার কাছে আমার মা বাবাকে ফিরিয়ে দিতে, যখন পারবে না আমার বোনের সম্মান ফিরিয়ে দিতে, তাহলে আমি কি করে পারি ক্ষমা করে দিতে? ডক্টর মির্জা নীলের কাছে অনেকবার ক্ষমা চায়, কিন্তু নীল তার কোনো কথা কানে নেয় না। সে যে পাপ করেছে আজ তার মাসুল তাকে দিতেই হবে। নীল একটা একটা করে ডক্টর মির্জার ডান হাতের সবগুলো আঙ্গুল কেটে নেয়। ডক্টর মির্জা চিৎকার করে কান্না করলেও নীল তা কানে নেয় না। নীল নিজের কাজে ব্যস্ত। নীল তার আঙ্গুলগুলো কেটে একটা প্লেটে রাখে আর নিজেই তার হাতে ব্যান্ডেজ করে দেয়। ডক্টর মির্জা চিৎকার করে কান্না করছে, আর তার চিৎকার দেখার জন্য কেউ নেই, কেউ তার চিৎকার শোনার জন্য নেই। নীল ডক্টর মির্জার হাতের নখগুলো কেটে তার দিকে ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে বলে, ভেবো না, দেখি নীল ক্ষান্ত থাকবে। তোমার করা ভুলে নির্মম সাজা গুনতে হবে। সবে তো শুরু। আমাকে যে রক্তের খেলায় নামিয়েছ, সেই রক্তের খেলায় তোমাদের রক্ত দিয়েই মেতে উঠবে। বলেই নীল বেরিয়ে যায়। নীল একটু একটু করে সাজা দিয়ে মারবে। তাদেরও বোঝাবে নীলের বুকে কী পরিমাণ কষ্ট লুকিয়ে আছে, নীল কতটা কষ্ট নিয়ে বেঁচে আছে। এদিকে ডক্টর মির্জার মিসিং কেসই লেখানো হয়, যার দায়িত্ব অফিসার কলরবের ওপর আসে। যে করেই হোক জীবিত অবস্থায় ডক্টর মির্জাকে খুঁজে বের করতে হবে। কলরবও নিজের দলবল নিয়ে ইনভেস্টিগেশনে নেমে যায়। উপর থেকে চাপ এসেছে, যে করেই হোক ডক্টর মির্জাকে খুঁজে বের করতে হবে। ডক্টর মির্জার গাড়িটি তার বাড়ির সামনে এসে থামে। গাড়িটি দেখে তার স্ত্রী আর সন্তানেরা দৌড়ে গাড়ির কাছে যায়।
ভাবে ডক্টর মির্জা ফিরে এসেছে, কিন্তু না, গাড়ির কাছে গিয়ে দেখতে পায় শুধু ড্রাইভার আছে, ডক্টর মির্জা নেই। ড্রাইভারকে জিজ্ঞাসা করলে সে কোনো উত্তর দিতে পারে না, সে কিছুই জানে না। লক্ষ্য করে দেখে গাড়ির ভেতরে সুন্দর একটা বক্সটা দেখে মির্জা সাহেবের স্ত্রী ড্রাইভারকে জিজ্ঞেস করে, এটা কিসের বাক্স? ম্যাম, আমি জানি না, সত্যি বলছি। মির্জা সাহেবের স্ত্রী কিছু একটা ভেবে পুলিশকে ইনফর্ম করে, মানে যদি বক্সে বোম টোম থাকে এই জন্য, আর ড্রাইভারকে ধরিয়ে দিতে। তার মতে ড্রাইভার সব জানে কিন্তু মুখ খুলছে না। পুলিশ পুরোপুরি প্রস্তুতি নিয়েই আসে, আর এসে খুব সতর্কতার সাথে বক্সটা খুলে দেখে বক্সের ভেতর 5টা কাটা নখগুলো দেখে ডক্টর মির্জার পরিবার চিনতে ভুল করে না। তারা ভেঙে পড়ে কান্নায়। কলরব এমন কিছু দেখে নিজেই ঘাবড়ে যায়, ভাবতে থাকে কি ভয়ঙ্কর। প্রথমবার তার কেন যেন গাটা শিউরে উঠল এসব দেখে। না, তাকে থেমে থাকলে চলবে না। কলরব ড্রাইভারকে ডেকে জিজ্ঞাসা করে। ড্রাইভার ভয়ে কান্না করে দেয়, কান্না করতে করতে বলে, স্যার, আমি কিছু জানি না, আমার কোনো দোষ নেই, বিশ্বাস করুন। কলরব বুঝতে পারে তার দ্বারা এত বড় কাজ করা সম্ভব না। কলরব ড্রাইভারকে সান্ত্বনা দিয়ে বলে, স্যার, আমি স্যারের জন্য পার্কিংয়েই অপেক্ষা করছিলাম। হঠাৎ কে যেন পেছন থেকে এসে আমার মুখে কিছু একটা ধরে, আর আমি আস্তে আস্তে জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি গাড়িতেই সেই পার্কিংয়েই আছি। ভেতরের বক্সটা দেখে ভাবলাম স্যারের। আমি খবর নিয়ে দেখি স্যার চলে এসেছে। ভাবলাম হয়তো বন্ধুদের সাথে কোথাও গিয়েছে, তাই আমি চলে আসি ওখান থেকে। এখানে এসেই সব জানতে পারি। বিশ্বাস করুন স্যার, এর বেশি কিছু আমি জানি না। কলরব ড্রাইভারের কথা শুনে বুঝতে পারে ড্রাইভার সত্যি বলছে, তার কোনো দোষ নেই। কেননা কথা বলার ধরন স্টাইলে বোঝা যায় কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। কলরব ড্রাইভারকে আর কিছু বলে না, ড্রাইভার চলে যায়। সে অনেকটা ঘাবড়ে গিয়েছে পুলিশের চক্করে পড়ে। সে সাদাসিধে মানুষ, এসব ঝামেলা চক্কর বোঝে না। অফিসার কলরব বুঝতে পারছে না কে বা কেন এরকমটা করছে, তার উদ্দেশ্য কি চাচ্ছে সে। কলরব কিছু বুঝতে পারছে না, কিন্তু ঠিক একজনকে দিয়ে সন্দেহ হচ্ছে। সে আর কেউ না, নীল। হ্যাঁ, নীলকে দিয়েই সন্দেহ হচ্ছে, বাট এতটুকু বুঝতে পারছে না নীল কেন এমনটা করবে। পুলিশ আর কিছু ইনভেস্টিগেশন করে চলে যায়। এদিকে ডক্টর আহমেদ মির্জার পরিবারের অবস্থা খুব মর্মাহত। তাদের সবার মুখেই আতঙ্কের ছাপ। ব্যথায় গৌড়াচ্ছে ডক্টর আহমেদ মির্জা, তার সাথে জঘন্য খেলা খেলছে নীল। তার শরীরে রয়েছে অনেক আঘাত, ব্যথায় তার শরীর টনটন করছে। জলযন্ত্র থাকা অবস্থায় তার ডান হাতের নখগুলো নির্মমভাবে কেটে নিয়েছে। ডক্টর আহমেদ মির্জার চোখের কোণে পানি জমে আছে, অবশ্য অত্যাধিক ব্যথার কারণে। নীল এসে তার সামনে চেয়ার টেনে বসে। ডক্টর মির্জা নীলের দিকে মাথা তুলে তাকায়। নীলকে দেখা মাত্রই ভয়ে তার শরীর কেঁপে ওঠে। সে দেখেছে নীলের হিংস্র রূপ, সে শিকার হয়েছে হিংস্র নীলের জালে। তার অবস্থা দেখে নীল আফসোস করে বলে, ইস, কি অবস্থা! এমনটা তো হবার কথা ছিল না। তাহলে কেন এমনটি হচ্ছে? কেন কেন কেন? ডক্টর মির্জা বুঝতে পারে নীল টিটকারি দিচ্ছে। সে নীলের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও, সবাই আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতে দাও। হাতে একটা অস্ত্র তুলে নিয়ে অস্ত্র ঘোরাতে ঘোরাতে বলে, যেতে তো দেবই, ধরে রাখবো বলে তো আর তুলে আনিনি। সবাই অপেক্ষা করছে ডক্টর আহমেদ মির্জার লাশকে বরণ করার জন্য। এখান থেকে তোমার লাশটাই যাবে। বলে নীল অট্ট হাসিতে ফেটে পড়ে। নীলের কথা শুনে ডক্টর মির্জা নীলের কাছে অনেক আকুতি মিনতি করে, কিন্তু নীল তা কানে না নিয়ে বেরিয়ে চলে যায়। ডক্টর মির্জা বুঝতে পারে তার আর মুক্তি নেই সাইকো নীলের হাত থেকে। আশা স্কুল থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছে। রাস্তার অপর পাশে জুই দাঁড়িয়ে আছে আশার অপেক্ষায়। আশা আশেপাশে লক্ষ্য না করে এগিয়ে চলেছে। আশা রাস্তার মাঝখানে চলে আসতে জুই লক্ষ্য করে, দেখে আশার দিকে একটা গাড়ি ধাওয়া করে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখা মাত্রই জুইয়ের শরীরে কম্পন বয়ে যায়। জুই এই দৃশ্য দেখে পাশ থেকে চিৎকার করে বলে, আশা মা, পিছিয়ে যা, আর এগিয়েও না। কিন্তু আশার কানে তার মায়ের চিৎকার পৌঁছয় না। এর আগেই গাড়িটা আশার একেবারে কাছে চলে আসে। ওই চরম দৃশ্য জুই দেখেই চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে। আশা! আশপাশের সকলের দৃষ্টি রাস্তার মাঝখানে, সবাই একভাবে তাকিয়ে আছে। জুই একটু পর চোখ খুলে দেখে আশা রাস্তার একপাশে পড়ে আছে, তার পাশে আরেকটা মেয়ে। জুই আর বিলম্ব না করে দৌড়ে আশার কাছে গিয়ে আশাকে টেনে তুলে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তুই ঠিক আছিস তো মা? কিছু হয়নি তো? ব্যথা পাওনি তো মা? জুই কান্না করতে করতে কথাগুলো বলে। চোখের সামনে এমন দৃশ্য দেখে অনেকটা ঘাবড়ে গিয়েছে জুইয়ের সারা শরীর কাঁপছে।
জুইয়ের কান্না থামছে না, আর একটু হলে কি হতো ভাবতেই জুই সমস্ত শরীর হির হির করছে। আশাকে জড়িয়ে ধরে কান্না করছে জুই। জুইয়ের চোখের সামনে এই দৃশ্য ভাবছে। আশাকে জুই ঠিকঠাক করে দেখে কোথাও কেটে গিয়েছে কিনা। জুইকে এভাবে দেখে আশা বলে, আম্মু, আমার কিছু হয়নি তো, আমি ঠিক আছি, ওই আন্টিটার লেগেছে। জুই এতক্ষণ আশাকে নিয়ে বিজি ছিল। লক্ষ্য করে দেখে মেয়েটার হাতে একাংশ কেটে রক্ত ঝরছে। জুই আশাকে রেখে মেয়েটির কাছে এগিয়ে যায়। মেয়েটা হাতের রক্ত থামানোর বৃথা চেষ্টা করছে। জুই মেয়েটার অবস্থা দেখে সময় বিলম্ব না করে ওড়নার কিছু অংশ ছিঁড়ে মেয়েটার হাতে বেঁধে দিতে দিতে বলে, আমার সাথে হসপিটালে চলো এখনই, অনেক কেটে গিয়েছে, এইভাবে রক্ত থামবে না। জুই এক প্রকার অস্থির হয়ে পড়ে মেয়েটিকে নিয়ে। আজ তার জন্যই তার মেয়ে তার সামনে এখনও টিকে আছে। মেয়েটা জুইয়ের কথা শুনে আস্তে আস্তে বলে, না আপু, দরকার হবে না, সামান্য একটু, আর আমি ঠিক আছি। আর এই সামান্য কাটার জন্য হাসপাতালে যেতে হবে না। জুই মেয়েটির মুখের দিকে তাকিয়ে বলে, কাটা জায়গায় ইনফেকশন হয়ে যাবে, তুমি আমার সাথে আসো, হসপিটালে যেতে হবে না, এই পাশেই আমার বাসা। জুইয়ের কথা শুনে মেয়েটি বলে, না আপু, আমি ঠিক আছি, কিছু লাগবে না। মেয়েটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলে, তুমি আজ নিজের জীবন বাজি রেখে আমার মেয়ের জীবন বাঁচিয়েছো, আর তোমার জন্য এতটুকু করতে পারবো না? আমি তোমার কোনো কথা শুনবো না, আমার সাথে চলো, ব্যাস, আর কোনো কথা না। জুয়ের জোড়াজুড়িতে মেয়েটা আর না করতে পারে না। জুয়ের সাথে যেতে রাজি হয়ে যায়। যতই হোক, ঠিক বলেছে, ইনফেকশন হয়ে যেতে পারে। আর এত বলার পর জোড়াজুড়ির পর আর না করে না। তখন আশার কাছে যখন গাড়িটা এগিয়ে আসে, তখন মেয়েটা দৌড়ে এসে আশার হাত ধরে পেছন থেকে টান দেয়। গাড়ির সামনে থেকে আশাকে টেনে সরিয়ে আনে। হঠাৎ টান দেওয়ায় তাল সামলাতে না পেরে দুজনেই পড়ে যায়। কিন্তু ইটের কোনায় লেগে মেয়েটার হাত কেটে যায়। আশার তেমন ক্ষতি হয় না। মেয়েটা আজ না থাকলে গাড়িটা আশাকে পিষে দিয়ে চলে যেত। আজ হয়তো ভাগ্যটা অন্যরকম হতো। জুই মেয়েটাকে নিয়ে নিজ বাসায় চলে আসে। তারপর মেয়েটিকে বসতে দিয়ে নিজ হাতে মেয়েটার হাতে ওষুধ লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ করে দিতে দিতে জুই বলে, বোন, তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আজ তুমি না হলে আমার মেয়েটার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আল্লাহ তোমাকে পাঠিয়েছেন আমার মেয়েকে রক্ষা করতে। তোমার কাছে আমি সারা জীবন চিরকৃতজ্ঞ থাকবো। বোন, তোমার জন্য কি করতে পারি বলো? জুয়ের কথা শুনে মেয়েটা একটু হাসে। তারপর মেয়েটা জুয়ের দিকে তাকিয়ে বলে, আপনার কিছু করতে হবে না আপু, আমি আমার দায়িত্ব পালন করেছি। এখানে যে কেউ থাকলেও আমিও সেম কাজটা করতাম। মেয়েটার কথা শুনে জুই অনেক খুশি হয়। কথা বলার ধরন অনেক ভালো। জুয়ের মন কেড়ে নিয়েছে মেয়েটি। আশা মেয়েটার পাশেই বসা। মেয়েটা আশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এই মেয়ে, নেক্সট টাইম দেখে শুনে রাস্তা পার হবে। এভাবে কেউ রাস্তা পার হয়? তোমার কিছু হলে আপুর কি হবে ভাবতে পারছো? দেখছো আপু কতটা টেনশনে আছে? ভাবতে পারছো তোমার কিছু হলে আপুর কি হবে? আশা মেয়েটার কথা শুনে বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে বলে, মম, নেক্সট টাইম আর এমন হবে না। জুই কান্না করে দিয়ে আশাকে জড়িয়ে ধরে। আশাও তার মাকে জড়িয়ে ধরে। তারপর জুয়ের চোখের জল মুছে দিয়ে বলে, মম, তুমি কান্না করবে না। জুই আর কান্না করে না। জানে এখন সে কান্না করলে আশা অনেক কান্না করবে। তাই আর কিছু না বলে আশার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। মেয়েটা মামের ভালোবাসা দেখে নিজেও কেঁদে দেয়, কিন্তু কাউকে বুঝতে না দিয়ে চোখের জল মুছে নেয়। দেওয়ালে নীলের একটা ছবি দেখে মেয়েটা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, ছবিতে এই লোকটা কে? জুই কিছু বলার আগে আশা বলে ওঠে, আমার মামাই। মেয়েটা জুইয়ের মুখের দিকে তাকায়। মেয়েটার চাহনি বুঝতে পেরে জুই বলে, হ্যাঁ, আমার ভাই। মেয়েটা জুইয়ের দিকে তাকিয়ে বলে, আপনার হাজবেন্ডের বাসা না এটা? জুই মেয়েটির প্রশ্নের উত্তর দেয় না। সে আশার সামনে সব বলতে পারবে না, তাই আশাকে উদ্দেশ্য করে বলে, আম্মু আন্টির জন্য নাস্তা নিয়ে এসো। আশা চলে যায়। আশা চলে যেতেই তারপর জুই একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, না, এটা আমার ভাইয়ের বাসা। আশার জন্মের আগে থেকেই এখানে ভাইয়ের সাথে আছি। মেয়েটা মুখ ফুটে বলে ফেলে। কিন্তু কেন? জুই কি জবাব দিবে বুঝতে পারছে না। এই কেনটার উত্তর যে তার কাছে নেই। তাকে কেন্দ্র করে আজ নীল একা। এতটি বছর এতিম হয়ে কাটিয়েছে। তাকে কেন্দ্র করে নীল আজ সাইকো নীল। সব পেশা ছেড়ে রক্ত নিয়ে খেলা করার পেশা বেছে নিয়েছে। এসব ভাবতেই জুয়ের অনেক কান্না পায়। জুয়ের চোখের কোণে জল চিকচিক করছে। জুই অন্যদিকে ফিরে চোখের জল মুছে নেয়। তারপর মেয়েটির দিকে তাকিয়ে বলে, একটা ঝামেলা হয় আমাদের মাঝে, তারপর থেকে যোগাযোগ বন্ধ, আর তারপর থেকেই ভাইয়ের কাছে আছি। মেয়েটা জুয়ের মনের কথা, মনের ব্যথা বুঝতে পারে তার কষ্টের কথা।
কেননা একটা মেয়েই পারে আর একটা মেয়ের কষ্ট বুঝছে। হ্যাঁ, ছেলেরা পারে, তবে খুব কাছের হলে। মেয়েটা বুঝতে পারে এভাবে জিজ্ঞাসা করা তার ঠিক হয়নি। জুয়ের পুরনো কষ্ট মনে করিয়ে দিয়েছে। মেয়েটা উঠে জুয়ের পাশে এসে দাঁড়িয়ে জুয়ের কাঁধে হাত রেখে বলে, সরি আপু, আসলে আমার এভাবে বলা উচিত হয়নি। এসব কথা তোলা ঠিক হয়নি আমার। সরি আপু। জুই চোখের জল মুছে মুখে হাসির রেখা টেনে বলে, সমস্যা নেই, বাস্তবতা স্বীকার করতে আমি দ্বিধাবোধ করি না। এর মাঝে আশা ট্রে হাতে নাস্তা নিয়ে এসে হাজির হয়। জুই আশাকে দেখে সুন্দর একটা হাসি দেয়, তারপর মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, বোন বসো, নাস্তা করতে করতে কথা হবে। মেয়েটি নাস্তা করতে অস্বীকার করে। এসবের কি দরকার ছিল আপু? আমি এখন এসব খেতে পারবো না। জুই মেয়েটির দিকে ভ্রু ভাঁজ করে তাকিয়ে বলে, তা বললে হবে, আগে বসো তো। জোর করে মেয়েটিকে বসিয়ে দেয় জুই। তারপর মেয়েটির দিকে নাস্তা এগিয়ে দেয়। না করতে কেউ না করতে পারে না। মেয়েটি নাস্তা করতে করতে বলে, আচ্ছা আপু, আপনার ভাইকে তো দেখছি না। ভাই এই সময় বাসায় থাকে না। মেয়েটি মনে মনে করে হয়তো অফিসে, তাই বলে, ওহ, অফিসে বুঝি। ওর অফিসে যেতে হয় না, ম্যানেজার সব সামলায়। মেয়েটা জুয়ের কথা একটু কৌতূহল হয়। কৌতূহল হয়ে বলে, তাহলে? কিছুই করে না। আসলে মেয়েটির সামনে নীলের সত্যটা আনতে চাচ্ছে না, তাই এইসব বলছে। মেয়েটি কিছু বলবে তার আগে প্রসঙ্গ পাল্টে জুই বলে, আচ্ছা একটা কথা, কিন্তু বোন তোমার নামটাই তো জানা হলো না। আরিয়া ইসলাম আয়রা আমার নাম। কি জনগণ চিনছেন এই মেয়েটিকে? না চিনে আর উপায় আছে? জুই বলে, অনেক মিষ্টি নাম তো। আশা আয়রার নাম শুনে বলে, আমি তোমার মিষ্টি আন্টি বলে ডাকবো? আয়রা আশাকে জড়িয়ে ধরে আদর করে বলে। অনেক সুন্দর নাম। এরপর তিনজনে আরও অনেক কথা বলে। এর মধ্যে কলিং বেলটা বেজে ওঠে। আশা গিয়ে দরজা খুলে দিয়েই বলে, মামাই। নীল আশাকে কোলে তুলে নিয়ে চুমু খায়, তারপর নামিয়ে দিয়ে ভেতরে ঢুকে। আয়রা আর জুই আশার গলা শুনে তাকিয়ে দেখে নীল এসেছে। আয়রা এক নজর নীলকে দেখে নীলের চুলগুলো উস্কো খুস্কো, আর চুলগুলো অত্যাধিক বড়, সামনে এসে ঝুলে পড়েছে। সাথে দাড়িও বেশ বড়, মাথায় একটা কালো রঙের ব্যাচ পড়া, যার কারণে চুলগুলো বড় খুলেও বড় মনে হচ্ছে না। এক হাতে দামি ঘড়ি আর এক হাতে স্বর্ণের ব্যাচ, পরনে দামি মডার্ন ড্রেস, চোখে সানগ্লাসটা বুকের কাছে শার্টের সাথে ঝোলানো। সব মিলিয়ে মাশাল্লাহ রকিং স্টারের মতো, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কেয়ারলেস, নিজের কেয়ার করতে জানে না আর বদমেজাজি। নীল আশাকে নিয়ে ভেতরে এসে আয়রাকে দেখে তাকিয়ে থাকে। আয়রাকে চিনতে একদম ভুল করেনি। নীল ভাবছে আয়রা এখানে কেন, কী কারণে? নীলকে দেখেই জুই দাঁড়িয়ে বলে, ভাই তুই এসেছিস, যা ফ্রেশ হয়ে আয়। নীল আর কোনো কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। আয়রা নীলের দিকে একবার তাকানোর পর আর তাকায়নি। নীল চলে যেতে আয়রা বলে, আপু আমি তাহলে আসি। জুই আয়রার কথা শুনে বলে, আসবে মানে? আর একটু বসো, খাওয়া দাওয়া করে একেবারে যাবে। না না আপু, সবে তো নাস্তা করলাম, এখন আর কিছু খেতে পারবো না, অন্য একদিন আবার। আয়রার কথা শুনে জুই আয়রাকে উদ্দেশ্য করে বলে, তা বললে হয়? আবার একদিন আসবো, তখন না হয় খাবো। এখন আসি আপু। মনে থাকে জানো। হ্যাঁ হ্যাঁ থাকবে। আসি আশা মামনি। চলে যাচ্ছ মিষ্টি আন্টি? আর একটু থাকো না। আশার কথা শুনে আয়রা আশাকে আদর করে দিয়ে বলে, আবার আসবো মামনি, এখন আসি। আশা মন খারাপ করে বলে। আয়রা সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এদিকে জুই নীলের জন্য লাঞ্চ রেডি করে। নীল ফ্রেশ হয়ে এসে আয়রাকে আর দেখতে পায় না। নীল অত শত না ভেবে লাঞ্চ করতে বসে আশাকে নিয়ে। জুই নীলকে খাবার সার্ভ করে দেয়। নীল খেতে খেতে বলে, তারা একটু কাজে গিয়েছে, ফিরতে বিকেল হবে। জুইয়ের কথা শুনে নীল বলে, ও, তবে মেয়েটা কে ছিল, কি করতে এসেছিল? জুই কিছু বলতে যাবে তার আগে আশা বলে ওঠে, একটা আন্টি আজ আমাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে। আন্টিটা না থাকলে আমার ওপর দিয়ে একটা গাড়ি চলে যেত। জুই কিছু বলার আগেই আশা সব বলে দেয়। জুই চেয়েছিল নীলের কাছ থেকে বিষয়টা গোপন রাখবে, কিন্তু আশা তার আগে সব কিছু বলে দেয়। কি হয়েছে আমাকে বলো তো আম্মু। নীল আশার কথা শুনে খাওয়া অফ করে দিয়ে আশার দিকে তাকিয়ে বলে। জুই ইশারায় আশাকে বারণ করে, কিন্তু আশা তা খেয়াল না করেই নীলের কাছে পুরো ঘটনার বর্ণনা দেয়। সব শুনে নীল অনেকটা রেগে যায়। জুই জানে নীল কি করতে পারে। জুই চুপ করে দাঁড়িয়ে আছে। নীল জুইয়ের দিকে রেগে তাকিয়ে বলে, এত কিছু হয়ে গেছে, আমাকে আগে বলিসনি কেন? জুই ঘোর চক করে পড়ে যায় নীলের রাগ দেখে। জুই আমতা আমতা করে বলে, আমি ভেবেছিলাম পরে বলবো তোমাকে। জুইয়ের কথা শোনা মাত্রই নীল গর্জন করে ওঠে। পরে কেন? যদি আজ কিছু হয়ে যেত?
নীলের রাগের লক্ষণ ভালো না দেখে জুই বলে, ভাই কিছু হয়নি তো? তুই খামাখা রাগ করিস না। নীল কিছু বলতে গিয়েও আর বলে না, খাবার রেখে উঠে চলে যায়। জুই ডাকলেও শোনে না। নীল চলে যেতেই জুই আশার দিকে রেগে তাকিয়ে বলে, দিন দিন কি তোমার বুদ্ধি লোপ পাচ্ছে? কোনো কথা কি তোমার পেটে হজম হয় না? কে বলতে বলেছে এসব? দেখলে তো না খেয়ে রাগ দেখিয়ে চলে গেল। আশা মন খারাপ করে বলে, মামি জিজ্ঞেস করলো তাই। আমি তো মামিকে মিথ্যে বলি না। যে আশাকে কিছু বলতে যাবে তখন নীলকে দেখে কিছু বলে না, কারণ নীলের সামনে আশাকে কখনো বকে না। নীল কিছুতেই আশাকে বকতে দেয় না। নীল একবার তাকিয়ে বেরিয়ে চলে যায়। জুই আর আশা তাকিয়ে থাকে নীলের যাবার পণে। নীল চলে যাবার কিছুক্ষণ পর দরজার কলিং বেল বেজে ওঠে। জুই ভাবে নীল এসেছে, তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুলে গিয়ে দেখে আয়রা দাঁড়িয়ে আছে। আয়রা জুইকে দেখে বলে, আপু, ভুল করে আমার ফোনটা রেখে গিয়েছিলাম মনে হয়। ভেতরে এসো। না থাক, আপনি দেখে বললেই হবে। আয়রার এমন কথা শুনে জুই জোর দিয়ে বলে, আরে আসো তো। আয়রা ভেতরে আছে। তারপর গিয়ে দেখে যেখানে বসেছিল সেখানেই ফোনটা পড়ে আছে। ফোনটা হাতে নিয়ে হাসি দিয়ে আয়রা বলে, এই তো আমার ফোন। আপু, আপনাদের কষ্ট দিলাম, এখন তাহলে আসি। এখন আর আশা নেই, বসো, লাঞ্চ করে যাবে। না আপু, এমনি অনেক দেরি হয়ে গেছে। আর একটু দেরি হলে কিছু হবে না। জুই জোর করে আয়রাকে দেখে দেয়। আয়রাও জুইয়ের জোড়াজুড়িতে লাঞ্চ করে যেতে রাজি হয়। জুই নিজের একটা শাড়ি বের করে দিয়ে বলে, বোন ফ্রেশ হয়ে এসো, আমি ততক্ষণে লাঞ্চ রেডি করি। জুইয়ের কাছ থেকে শাড়ি নিয়ে আয়রা ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে এসে আয়রা লাঞ্চ করে সবার সাথে। লাঞ্চ শেষে আয়রা জুইকে উদ্দেশ্য করে বলে, আপু, আপনার ভাইকে তো দেখছি না। নীলের কথা শোনা মাত্রই জুইয়ের মন খারাপ হয়ে যায়। খেতে বসেও না খেয়ে চলে গেল এটা ভেবে। জুই কোনো রকমে বলে, রাগ করে না খেয়ে চলে গিয়েছে। রাগ করলো কেন আপু? নীলের রাগের কারণের কথা জুই আয়রাকে বলে। আয়রা অনেক অবাক হয়, কেননা এত অল্পতে রাগ আর কি আছে। আয়রা অবাক হয়ে বলে, এত অল্পতেই রাগ? ছোট থেকেই বোন। রাগের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। জুই কথায় কথায় আয়রাকে নিজের লাইফের অনেক কিছু বলে ফেলে। নীলের সম্পর্কেও আয়রা অনেক কিছু জেনে যায় জুইয়ের কাছ থেকে। আর জুই কথার ভেতরে অনেক কিছু বলে ফেলে। আয়রা জুইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। কমিশনার কবির আহমেদ পুলিশ স্টেশনে এসেই তার পুরো পুলিশ ফোর্সকে ডাকে। সবাই এসে হাজির হয়। এই পুলিশ স্টেশনের সিনিয়র কমিশনার কবির আহমেদ আর তার নিচের অর্থাৎ জুনিয়র অফিসার কলরব। কলরবও তার ডাকে আসে। কবির আহমেদ সবাইকে উদ্দেশ্য করে বলে, ইমিডিয়েটলি নীলকে তোমরা অ্যারেস্ট করবে। ডক্টর মির্জার নিখোঁজের পেছনে নীলের হাত আছে। আমি জানি না কিভাবে কি করে তোমরা সাইকো নীলকে অ্যারেস্ট করবে, শুধু এতটুকুই বলছি, আমার নীলকে চাই। কমিশনার কবির আহমেদ জানে তার বন্ধুর নিখোঁজ হওয়ার পেছনে নীল, কিন্তু সে এটা জানে না তার বন্ধু কোথায় কিভাবে আছে। কবির আহমেদের কথা শুনে কলরব এগিয়ে এসে বলে। কলরবের কথা শুনে কমিশনার কবির আহমেদ রেগে যায়। সে রেগে অন্যদিকে তাকিয়ে বলে, প্রমাণ আমি নিজে। কবিরের কথায় কলরব একটু অবাক হয়। সে প্রমাণ? তার মানে কি তার কাছে কি কোনো প্রমাণ আছে? কলরব অবাক হয়ে বলে, তোমাকে এত কিছু বুঝতে হবে না, প্রমাণের বিষয়টা আমি বুঝবো। আমি যেটা বলছি তুমি সেটা করো। কবির আহমেদের কথার স্পষ্ট মানে তার প্রমাণ নেই, কিন্তু যে করে হোক নীলকে চাই। কিন্তু তারা আইনের লোক, কাউকে অ্যারেস্ট বা অপদস্থ করতে হলে তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ থাকা লাগে, আর প্রমাণের উপর ভিত্তি করে অ্যারেস্ট করতে হয়। কিন্তু এক্ষেত্রে পুরোপুরি আলাদা। নীলের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, আর না তো কেউ স্বীকারোক্তি দিবে। কলরব একজন সিনসিয়ার অফিসার হয়ে প্রমাণ ছাড়া রুলসের বাইরে গিয়ে কাজ করতে পারবে না। কলরবের বা কারো কাছে প্রমাণ না থাকায় বলেই কলরব চলে আসে। কলরবের কাছে প্রমাণ নেই। প্রমাণ ছাড়া কিছু করতে গেলে উল্টো তাদের অপদস্থ হতে হবে, সবার সামনে তারাই দোষী হয়ে যাবে। কবির আহমেদ আর কিছু বলে না, কেননা কলরবের কথা সত্য। সে প্রমাণ হাতে পাবার অপেক্ষা করতে থাকে। দুদিন পর পুলিশের অনেক ইনভেস্টিগেশনের পর ডক্টর আহমেদ মির্জার খবর মিলে। ডক্টর আহমেদ মির্জা কোথায় আছে তা ট্র্যাক করতে সক্ষম হয় পুলিশ। কলরব সাথে পুলিশ ফোর্স সহ বেরিয়ে পড়ে। তারা ফুল পুলিশ ফোর্স নিয়ে নেয় সাথে করে। সাথে আয়রাও আছে। আয়রাই তথ্য দিয়ে পুলিশকে অনেক সাহায্য করেছে। আয়রার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে ডক্টর আহমেদ মির্জাকে ট্র্যাক করতে সক্ষম হয় কলরব। খুব দ্রুততার সাথে পুলিশ গন্তব্যের স্থানে পৌঁছে যায়। গন্তব্যের স্থানে গিয়ে পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে নীলের ডেরা। তারা জানে না আদৌ এখানে ডক্টর মির্জা আছে কিনা। বাইরে থেকে নীলকে সারেন্ডার করতে বলা হলে কোনো রেসপন্স আসে না। ভেতর থেকে অনেকবার বলা হলে কোনো রেসপন্স আসে না। কারো কোনো রকম রেসপন্স না পেয়ে কলরব অস্ত্র হাতে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে। সামনে পেছনে পুলিশ ফোর্স। ভেতরে গিয়ে যা দেখে তাতে কলরবের চোখ আকাশে উঠে যায়। কলরব তাড়াতাড়ি সামনে এগিয়ে যায়। সামনে পড়ে আছে ডক্টর আহমেদ মির্জার দেহটা মাত্র। দেহ থেকে মাথাটা আলাদা।
খুব নির্মমভাবে মারা হয়েছে ডক্টর আহমেদ মির্জাকে। দৃশ্যটা দেখার মতো নয়। দেহ থেকে মাথাটা কয়েক ফুট দূরে পড়ে আছে, আর শরীর নানা ধরনের অস্ত্রের আঘাত। কলরব এই দৃশ্য দেখে হিমশিম খেয়ে যায়। এর আগে সে এত ভয়াবহ মৃত্যু দেখেনি। এদিকে গাড়ি এনে লাশটা ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়। কলরব বসে বসে ভাবছে কতটা ব্যথা যন্ত্রণা দিয়ে ডক্টরকে মারা হয়েছে। ভাবতেই কলরবের গা শিউরে উঠছে। চাকরির বাসে এত নির্মমভাবে খুন হতে কাউকে দেখেনি সে। আয়রা ভেতরে এসে সবকিছু দেখেনি, লাশটা নিয়ে যেতেই দেখেছে মাত্র। পুলিশ পুরো ডেরা তন্ন তন্ন করে খুঁজেও কোনো প্রমাণ পায় না। আয়রা এসে এদিক ওদিক দেখছে কোনো প্রমাণ যদি হাতে আসে। অনেকটা জায়গায় রক্ত লেগে আছে। রক্ত দেখে আয়রার মাথা চক্কর দেয়। পুলিশ রক্তের স্যাম্পল নিচ্ছে, বিভিন্ন জায়গায় খুঁজে দেখছে যদি বিন্দু মাত্র প্রমাণ হাতে আসে। কিন্তু না, সবাই ব্যর্থ হয়ে ফিরে এসে কলরবের কাছে বলে,